নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ ঘোষ তোমাদের সবাইকে ট্রেজার স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও রিলেটেড যে কোনো পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নিও। আজ আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টারের উপর ডিসকাস করব। চ্যাপ্টারটা হলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এটা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে ফিজিক্সের কোনো কিছুকে ডিসক্রাইব করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি ফিজিক্সের ইউনিটের কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের ওপর। দেখো, এখানে যে দুটো কোয়ান্টিটিসের কথা বলা হয়েছে সেটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল কোনগুলোকে বলা হয়? যেগুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ যেসব কোয়ান্টিটি রয়েছে ফিজিক্সে সেগুলো হচ্ছে এক একটা নিজস্ব ইউনিট। ওকে, তো সেক্ষেত্রে এই ইউনিটগুলো কি কি আছে? মাস আছে, লেন্থ আছে, টাইম আছে, ইলেকট্রিক কারেন্ট আছে, টেম্পারেচার আছে, লিমিনাস ইন্টেন্সিটি আছে, কোয়ান্টিটি অফ ম্যাটার আছে। তো সেগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় তার পাশে পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি। এখানে একটা বলে রাখি, লিমিনাস ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? লিমিনাস ইন্টেন্সিটি বলতে আলোর তীব্রতাকে বোঝায়। ঠিক আছে, তো সে তাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তাকে সিডি হিসেবে ডিনোট করা হয়ে থাকে। আর ডিরাইভড কোয়ান্টিটি বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর নির্ভরশীল, অর্থাৎ মাস, লেন্থ, টাইম বা আর যেগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে এই যে ইউনিটগুলো সেগুলো তৈরি হয়েছে। যেমন দেখো, এখানে বলেছে ভলিউম। ভলিউম বলতে কি বোঝায়? এরিয়ার উপর ডিপেন্ড করে একটা বোঝায়, অর্থাৎ এরিয়া কিসের উপর ডিপেন্ড করে? লেন্থের উপর, তাই না? মাস, ওই এরিয়ার মধ্যে কি পরিমাণ মাস রয়েছে সেগুলোর ওপর। ফোর্স, ফোর্স কোনটার ওপর কাজ করে, তাই না? তো সবই হচ্ছে টাইম বলো, লেন্থ বলো, ডিসপ্লেসমেন্ট বলো, সব কিছুর ওপরই। অর্থাৎ এই যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে এই যে সাতখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস রয়েছে বা ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে তার উপর নির্ভরশীল। এবার বলি ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিসের যে কে পরিমাপ করা হয় বা মাত্রা যেগুলোকে বলা হয়ে থাকে, তো সেই মাত্রাগুলোকে কিভাবে আমরা ডিনোট করব। দেখো, ইন মেকানিক্স দেয়ার আর থ্রি ফান্ডামেন্টাল ইউনিটস, নেমলি মাস, লেন্থ অ্যান্ড টাইম। এই তিনটে কিন্তু মাত্রাযুক্ত ইউনিট থাকে, একটা হচ্ছে মাস, একটা লেন্থ আর একটা টাইম। দিস আর ডিনোটেড বাই এম, এল অ্যান্ড টি রেসপেক্টিভলি। তো এগুলোকে এম, এল এবং টি হিসেবে রেসপেক্টিভলি ডিনোট করা হয়ে থাকে। Any physical quantities have been written in terms of m, l and t is the dimension of the physical quantities. কোনো কিছুকেই যখন m, l এবং t দিয়ে প্রকাশ করা হয় সেগুলোকে ডাইমেনশন বলা হয়ে থাকে। তো এখানে দেখো, ডাইমেনশন অফ ভেলোসিটি বলতে কি বোঝায়? ভেলোসিটি বলতে জিনিসটা তোমরা কি বোঝো? যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অর্থাৎ কোনো জায়গাকে দেখো, তোমাদের আমি বলি, ধরো এ একটা জায়গা আর এ একটা জায়গা, তো এইখান থেকে এখানে তোমরা ডিসপ্লেস হলে একটা টাইমে, ধরো 1 আওয়ারের মধ্যে তোমরা এটা গেলে, তো এইটাকে ভেলোসিটি বলা হয় থাকে। যে এখান থেকে এখানে আসার যে তোমার কিলোমিটারটা বাই টাইম, কতক্ষণে গেছো সেটাকে ভাগ করলে যেটাকে বলা হয় সেটাকে ভেলোসিটি বা বেগ বলা হয় থাকে। একে কীভাবে ডিনোট করা হয়? এল, এল ফর কি? এল ফর হচ্ছে লেন্থ, মানে কত দূরত্ব গেছো। আর টি ফর কি? টি ফর হচ্ছে টাইম। তো এখানে এল টি টু দি পাওয়ার, সরি, এল টি টু দি পাওয়ার -1। এবার তোমাদের দেখাবো যে এই মাত্রা দিয়ে, অর্থাৎ এম, এল অ্যান্ড টি দিয়ে কত রকমের এর এককে প্রকাশ করা হয় সেইগুলো। তার আগে বলে দিই যে লাইট ইয়ার ব্যাপারটা কি। লাইট ইয়ার বলতে কি বোঝায়? যে ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট অ্যাট এ স্পিড অফ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড ইন 1 ইয়ার। অর্থাৎ আলো 1 বছরে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ডে যতদূর দূরত্ব অতিক্রম করে, তো সেটাকে 1 লাইট ইয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ 1 লাইট ইয়ার বলতে 9.46 × 10⁻15 মিটার, মানে টোটাল এত মিটার লাইট 1 বছরের দূরত্ব অতিক্রম করে, তো সেটাকেই লাইট ইয়ার বলা হয়ে থাকে।
এবার দেখো তোমাদের কিছু ইউনিট মেজারমেন্ট বা যেসব গুলো রয়েছে এরিয়া বা ফোর্স বা ওয়ার্ক বা আরও যেগুলো যেগুলো ডিসপ্লেসমেন্ট তার মাত্রার উপর ডিপেন্ড করে সিজিএস এবং এসআই ইউনিট সাথে মিস করে একটা টেবিল বানিয়ে দিয়েছি। দেখো লেন্থকে ডাইমেনশন হিসেবে কী হিসেবে বলে m⁻0 l t⁻0, যাকে সিজিএসে সেন্টিমিটার এবং এসআইতে মিটার হিসেবে প্রকাশ করে। ডিস্টেন্সও তাই, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও তাই, মাসের ক্ষেত্রেও তাই, টিএমের ক্ষেত্রেও টাইমের ক্ষেত্রেও তাই এবং এরিয়ার ক্ষেত্রেও তাই। এবং পরবর্তী চ্যাপ্টারে দেখো আরও ভালোভাবে অনেক কটাই দিয়েছে, ভলিউম, ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পিড, ভেলোসিটি, মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়েট, ওয়ার্ক, কাইনেটিক এনার্জি, পাওয়ার আর প্রেশার, সব কিছুর ক্ষেত্রেই মাত্রার সাথে সাথে সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট এবং রিলেশনশিপ উইথ আদার ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে কীভাবে ডিপেন্ড করা হয় সেগুলোকেও টোটাল লিখে দিয়েছি। অর্থাৎ পাওয়ার বলতে কী বোঝায়, দেখো পাওয়ার বলতে ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ যে পরিমাণ ওয়ার্ক করা হয় যে পরিমাণ টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট পরিমাণ টাইমের মধ্যে যে পরিমাণ ওয়ার্ক করা হয়, তো সেটা কি পাওয়ার বলা হয়ে থাকে। ওয়ার্ক বলতে কি বোঝায়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যে ফোর্সের দ্বারা কোনো বস্তুকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা হয়, তো সেটাকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হিসেবে ওয়ার্ক হিসেবে ডিনোট করা হয়ে থাকে। এবার আসি কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ওপর, অর্থাৎ ইট মিনস ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে যে ক্যালকুলেশন করা হয় সেটাকে বলা হয় থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দেখো এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিন্তু তিনটে রয়েছে। 1 AU হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 মিটার, 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার, অর্থাৎ 3 বছর মানে 3.26 লাইট ইয়ারে যে পরিমাণ আলো দূরত্ব অতিক্রম করে, এবং 1 পারসেক বলতে 3.08 ইন্টু 10⁻16 মিটার। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ক্ষেত্রে সবথেকে বড় একক হচ্ছে 1 পারসেক, 1 লাইট ইয়ার, এবং তার থেকে ছোট হচ্ছে 1 AU। অর্থাৎ যে কোনো বড় দূরত্ব মাপার জন্য 1 পারসেককে ইউজ করা হয়ে থাকে। তো এটা পরীক্ষায় খুব আসে যে 1 পারসেক কিসে ইউজ করা হয় বা সব থেকে দূরত্ব মাপার একক কি, তো সেক্ষেত্রে তোমরা বলবে 1 পারসেক। এবার সিস্টেম অফ ইউনিট, তো এই যে সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই এগুলো যে রয়েছে তার তাৎপর্যগুলো কী সেগুলো তোমাদের একটু বলে দিই। দেখো এগুলো সবই তো বেসিক সায়েন্স, এগুলো সবাই ক্লাস 10-এ পড়ে থাকে, তো তবুও আর একবার বলে দিচ্ছি। সিজিএস বলতে কী বোঝায়, সেন্টিমিটার গ্রাম পার সেকেন্ড। এফপিএস বলতে ফুট পাউন্ড সেকেন্ড, সরি ও আগেরটা পার সেকেন্ড বললাম, পার সেকেন্ড নয়, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস বলতে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এবং এসআই বলতে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইট ইজ অ্যান এক্সটেনশন অফ এমকেএস সিস্টেম। এই এমকেএস সিস্টেমটা কি পরবর্তীকালে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করেছে, যেটাকে এসআই ইউনিট হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। এবার আসি কিছু কোয়ান্টিটির ওপর, যেগুলো পরীক্ষায় তোমাদের খুব আসে। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি বলতে কোনগুলো বলছে, হ্যাভিং অনলি দ্য ম্যাগনিটিউড, যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, তাকে বলা হয় থেকে স্কেলার কোয়ান্টিটি। তার মধ্যে কোনগুলো কোনগুলো আসছে, স্পিড, ওয়ার্ক, মাস, ভলিউম। এবং ভেক্টর কোয়ান্টিটি বলতে কোনগুলো বোঝে, হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, একটা ম্যাগনিটিউড থাকবে, একটা মান থাকবে, এবং তার সাথে সাথে একটা দিক থাকবে, তো সেগুলোকে বলা হয় থাকে ভেক্টর কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে যার শুধু মান থাকবে এবং কোনো রকম দিক থাকবে না। ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কোনগুলো কোনগুলো পড়ছে, ভেলোসিটি অফ ফোর্স, ভেলোসিটি আসছে, ফোর্স আসছে, টর্ক আসছে, ডিসপ্লেসমেন্ট আসছে এবং অ্যাক্সেলারেশন আসছে। ঠিক আছে, তো এই যে টোটাল 5টা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পড়ছে, আর ওইখানে তোমার 4টে টোটাল স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে, এবং আরও অনেক কিছু কিছু আছে, সেগুলো আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা জানতে পারবে। এবার আসি কিছু ডাইনামিক মোশনের ওপর। ডাইনামিক মোশন বলতে কি বোঝায়, তো যেগুলো চেঞ্জ হতে থাকে কোনো কিছুর রেসপেক্টে, ঠিক আছে, তো সেগুলোকে ডাইনামিক মোশন বলা হয় থাকে। দেখো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলতে কী বোঝে, যে স্ট্রেট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। একটা শুরু থেকে শেষ অবধি যে টোটাল দূরত্ব সেটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয় থাকে। অর্থাৎ এখানে তুমি দাঁড়িয়ে, এখানে তোমার শেষ, তুমি এইখান থেকে এইখানে এলে,
এই টোটাল ওয়েটাকে বলা হয় থাকে একটা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার আসি ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওই যে দূরত্বটা তোমরা অতিক্রম করলে সেটা কত সময়ের মধ্যে অতিক্রম করলে, অর্থাৎ দূরত্বকে তুমি যদি সময় দিয়ে ভাগ করে যাও তাহলে ভেলোসিটি পাবে। ভেলোসিটিকে বাংলায় বলে বেগ। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর মান আছে এবং দিক আছে, কোন দিকে যাচ্ছ। স্পিড, স্পিড বলতে কি বোঝায়? ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ যে পরিমাণ ডিস্টেন্স তুমি অতিক্রম করেছো টাইমের রেসপেক্টে, এর কিন্তু মান আছে কিন্তু কোনো রকম দিক নাই, তাই এটাকে স্কেলার রাশি বলা হয়ে থাকে। আর অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়? চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম, প্রতিটা ক্ষুদ্র টাইমের ক্ষেত্রে তোমার যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে বা বেগটা চেঞ্জ হচ্ছে সেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়ে থাকে। ইট ইস এ ভেক্টর কোয়ান্টিটি, এর মানও আছে এবং দিকও আছে, তাই এটাকে এ ভেক্টর কোয়ান্টিটি বলা হয়ে থাকে। এবার আসি কিছু মেজর ফর্মুলার ওপর, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল, ভি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এফ হচ্ছে অ্যাক্সেলারেশন এবং টি হচ্ছে টাইম। ঠিক তেমনি আরও অনেক কটা ফর্মুলা রয়েছে। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এবং সেক্ষেত্রে if a particle is thrown upward direction with a velocity u, then the equation of motion will be, অর্থাৎ কোনো পার্টিকেলকে যদি ইউ ভেলোসিটিতে যদি উপর থেকে ছড়া হয় তখন তার ইকুয়েশনটা কেমন হবে তার গতির। দেখো, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি এবং এইচ হচ্ছে হাইট এবং টি হচ্ছে টাইম। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ। তো এগুলো হচ্ছে কিছু মেজর ফর্মুলা যেটা তোমাদের মনে রাখাটা জরুরি। জরুরি এই কারণেই বলছি কেননা ফিজিক্সে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো একটু কাজে লাগে, তো হালকা করে এগুলো জাস্ট মনে রাখবে তাহলেই হবে। এবার বলি নিউটনের যে তিনখানা ল তার উপর। নিউটন ফার্স্ট তার তিনখানা ল প্রকাশ করেছিলেন প্রিন্সিপিয়া গ্রন্থে। ওকে, তোমাদের এখানে বইটা বলা হয়নি, তো বইটা হচ্ছে প্রিন্সিপিয়া, একটু লিখে দিই, পি আর আই এন, প্রিন্সিপিয়া, পি আই এ, প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তিনি তার ল মোশনের যে তিনখানা সূত্র, সেই তিনখানা সূত্র ডিসক্রাইব করেছিলেন। কবে? 1887 খ্রিস্টাব্দে। এই প্রিন্সিপিয়া গ্রন্থের পিয়া কথাটার অর্থ হচ্ছে অপটিক্স। এবার আসি ফার্স্ট ল। ফার্স্ট ল জিনিসটা কি, বা ফার্স্ট ল বলতে কি বোঝায়? দেখো, এ বডি কন্টিনিউয়াস ইন ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন in the same direction unless some external force is applied to it. This is a Newton first law of motion. অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, ওকে, বা স্থির অবস্থা থেকে কোনো সোজা দিকে যেতে শুরু করে, যতক্ষণ না তাকে কোনো রকম বাধা দেওয়া হয় ততক্ষণ সে সোজা দিকেই চলতে থাকে। তো এই ফার্স্ট ল থেকে আমরা কী কী জানতে পারি? ডেফিনিশন অফ ফোর্স, ফোর্সের সংজ্ঞা, অর্থাৎ ফোর্স বলতে কী বোঝে? কোনো বস্তুকে যখন ফোর্স দেওয়া হচ্ছে তবেই তো তার পরিবর্তন ঘটছে, স্থির থেকে গতিতে হচ্ছে বা সরলরেখা থেকে বেঁকে অন্যদিকে বা অন্য ডাইরেকশানে যাচ্ছে, তো সেটা কি ফোর্স বলা হয়ে থাকে। তো ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারি? ডেফিনেশন অফ ফোর্স। ওকে, কনসেপ্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ ইনার্শিয়া বলতে জাড্ডের একটা কনসেপ্ট পাই। স্থির বস্তু রয়েছে, তাকে ফোর্স প্রয়োগ করলাম, সে গতি হলো, বা গতিশীল কোনো বস্তু ছিল, তাকে ফোর্স প্রয়োগ করলাম, সে স্থিতিশীল বস্তুতে পরিণত হলো। তো এই দুটো মেন কনসেপ্ট আমরা ফার্স্ট ল অফ মোশন থেকে পেয়ে থাকি। এবার আসি সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন বলতে কি বলছে? বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ লিনার মোমেন্টাম অফ এ বডি ইজ এ প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড ইট টেক্স প্লেস ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। অর্থাৎ কি বলেছে? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। অর্থাৎ কোনো বস্তুর যখন ভরবেগ, ভরবেগ বলতে কি বোঝায়? যে কোনো বস্তু যে বেগে চলছে সেই বেগ ইন্টু তার মাস, তার মধ্যে কি পরিমাণ পদার্থ রয়েছে, টোটাল গুণিতটাকে বলা হয় থাকে ভরবেগ। অর্থাৎ
এই ভরবেগের পরিবর্তনের হারটা কখন হবে, যখন যে পরিমাণ বল সেই বস্তুটির উপর প্রয়োগ করা হবে, তো সেই যে পরিমাণ বল বস্তুটির উপর প্রয়োগ করা হবে সেইটা এবং তার যে ভরবেগ সেই দুটো ইকুয়াল। এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। প্রযুক্ত বল যদি নিচের দিকে কাজ করে তাহলে নিচের দিকে যাবে, যদি উপর দিকে করে তাহলে উপর দিকে যাবে, যদি বাঁ দিক ডান দিক যেখানে করবে সেখানে এই মানটা বা এর অভিমুখটা পরিবর্তন হবে। তো সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি? সেকেন্ড ল থেকে আমরা তিনটে জিনিস জানতে পারি। একটা হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্স, ফোর্সকে কীভাবে মেজার করা হয়। পি ইকুয়াল টু এম এফ, একটা বিরাট বড় ইকুয়েশন বা ফর্মুলা। তারপরে আসছে ইউনিট অফ ফোর্স, তার ফোর্সের ইউনিটগুলো কী কী রয়েছে, এবং মোমেন্টাম অর্থাৎ গতিজাত। তো এই তিনটে জিনিস আমরা সেকেন্ড ল অফ থেকে জানতে পারি। এবং থার্ড ল বলতে কি বোঝায়? থার্ড ল বলতে তোমাদের বোঝায় যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একটা ক্রিয়াকে তুমি যদি প্রয়োগ করো তার বিপরীতমুখী এবং যে পরিমাণ বল প্রয়োগ করেছো তার ঠিক বিপরীত এবং সেম জিনিস তুমি পাবে। তো থার্ড ল থেকে আমরা কি কি জানতে পারি? থার্ড ল থেকে দুটো জিনিস জানতে পারি। একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ওকে, আর একটা জানতে পারি তোমার অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। অর্থাৎ কি বোঝায়? যেমন ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলতে যে শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে, গতিজাড্যের সংরক্ষণ সূত্র, কারণ ওটাই তো এক ধরনের শক্তি না গতিজাড্যতা, তার মধ্যে যে পরিমাণ গতি রয়েছে তো সেটা কি এনার্জি হিসেবে ডিনোট করা হয়। এবং অ্যাকশন এবং রিয়াকশন বলতে তোমার সমান ক্রিয়া, অর্থাৎ আমি একটা বল প্রয়োগ করলাম তার ঠিক বিপরীত রিয়াকশন আমি সেক্ষেত্রে পেলাম। এবার তোমাদের কিছু এক্সাম্পল দিই ফার্স্ট ল অফ মোশনের। ফার্স্ট ল অফ মোশনের কিছু এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো স্থির বাস হঠাৎ করে চলতে আরম্ভ করলো, তার জন্য তুমি পিছন দিকে হেলে যাও, বা ট্রেন চলতে শুরু করলো হঠাৎ করে তুমি পিছন দিকে হেলে যাও। কেন? কেননা তোমার যে লোয়ার পোর্শনটা রয়েছে সেটা ট্রেনের সাথে তো অ্যাটাচ, তাই না? তো ট্রেন যখনই গতিশীল হলো তার সাথে সাথে তোমার যে লোয়ার পোর্শনটা রয়েছে সেটাও গতিশীল হলো, কিন্তু তোমার আপার পোর্শনটা তখনই স্থির থাকতে চায়। তার জন্য যখনই লোয়ার পোর্শনটা এগিয়ে গেল তোমার যে আপার পোর্শনটা রয়েছে সেটা পিছন দিকে চলে এলো, কারণ ওটা তো স্টেবল থাকতে চাই না, সেক্ষেত্রে তুমি হেলে যাবে। ওকে, আর একটা বলি, পাখার সুইচ বন্ধ রাখার পরও কিছুক্ষণ ঘুরতে থাকে। পাখার সুইচ বন্ধ করার মানে কি? যে ওই যে পাখাটা রয়েছে তাকে তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দিলে, তো সেক্ষেত্রে এনার্জি দেওয়া বন্ধ করে দিলেও তার রেস কিন্তু তার মধ্যে কিছুটা থেকে যায়। এর ফলে কি হয়, পাখার সুইচ বন্ধ করলেও সেই পাখাটা কিছুক্ষণ অবধি চলে। এবার তোমাদের সেকেন্ড লয়ের একটা এক্সাম্পল দিই। যেমন ধরো একটা মালবাহী ট্রাক আর একটা খালি ট্রাক দুটোই এগোচ্ছে, অর্থাৎ একটার মধ্যে মাস বেশি একটার মধ্যে মাস কম। তো সেক্ষেত্রে তোমার থামাতে এই দুটো ট্রাককে কোনটার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে? অবশ্যই যেটা মালবাহী ট্রাক, কেননা তার মালের পরিমাণ অর্থাৎ তার মাস, তার ভেতরে যে ভরটা রয়েছে তার পরিমাণটা বেশি, এর ফলে তার গতির পরিমাণটাও বেশি হবে, তাই না? তো এই জন্য মালবাহী ট্রাকের গতিজাড্য অনেক বেশি এবং খালি ট্রাকের গতিজাড্য অনেক কম। তো সেক্ষেত্রে মালবাহী ট্রাককে থামাতে গেলে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এবং 3 নম্বর ল, ল অফ মোশনের ক্ষেত্রে কি বলছে? বলছে যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, অ্যাকশন এবং রিয়াকশন দিয়ে যে রকেট উপরে ওঠে বা মিসাইল উপরে ওঠে, কিভাবে ওঠে? নিচের দিক থেকে একটা থ্রাস্ট প্রয়োগ করা হয় রকেটের, তাই না? রকেটের এই পিছন দিক থেকে একটা থ্রাস্ট প্রয়োগ করা হয় বায়ুর উপর। যখনই প্রয়োগ করা হয় ডাউনওয়ার্ড হয় এবং বায়ু সেটাকে আপওয়ার্ড হিসেবে রকেটটাকে লিফট করে দেয়, অর্থাৎ এর ফলে রকেট উপরে উঠে যেতে পারে অটোমেটিক। তো এটাই হচ্ছে অ্যাকশন রিয়াকশন বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের একটা ছোট্ট উদাহরণ, যেটাকে থার্ড ল থেকে প্রকাশ করা হয়। আজ এত দূর অবধি থাক, কেননা আরও কিছু বাকি রয়েছে যেগুলোকে তোমাদের আস্তে আস্তে আমি বোঝাবো কী কী রয়েছে, যেমন ওয়ার্ক, এনার্জি, পাওয়ার বা তোমার ইউনিট অফ পাওয়ার, ফ্রিকশন, এগুলো সব রয়েছে, লিভার রয়েছে। আস্তে আস্তে সবই বোঝাবো এর সেকেন্ড ক্লাসে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর একটা ক্লাস হলেই তোমার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পুরোটা শেষ হয়ে যাবে। তো এত দূর অবধি যদি কারোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোথায় অসুবিধা, ওকে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধে কি না। চলো আজ এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।